আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণী মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সহ যে সকল শিক্ষার্থী আমার আজকের ক্লাস দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়, আমি সিমাউল ফিরদাউসি, প্রভাষক জীববিজ্ঞান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ারা, চট্টগ্রাম। আজকে একাদশ শ্রেণীর উদ্দেশ্যে জীববিজ্ঞান প্রথম পত্র আলোচনা করব। প্রথম পত্রের প্রথম অধ্যায়, বিষয় কোষ ও এর গঠন। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ঘর। এই ঘরটি কিভাবে নির্মিত হয়েছে, কি দিয়ে নির্মিত হয়েছে, তার সবচেয়ে ছোট অংশটি কি? সবচেয়ে ছোট অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি ইট। অনেক সমন্বয়ে একটি ঘর তৈরি হয়েছে। তেমনি এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, থাকতে পারে উদ্ভিদ অথবা কোনো প্রাণী। এভাবে জীব, এখানে যেমন একটি ঘর ইট দিয়ে তৈরি হয়েছে, সেভাবেই প্রতিটি জীব বা জীবের অংশগুলো, জৈবিক অংশগুলো নির্দিষ্ট একক দিয়ে তৈরি হয়। সে এককগুলো কি তোমরা নিশ্চয়ই জানো, কারণ তোমরা এসএসসি পাশ করে এসেছো এবং নিচের দিকের ক্লাসে এই বিষয়গুলো তোমরা পড়ে এসেছো। এখানে দেখেছো যে প্রতিটি জীবই একটি নির্দিষ্ট একক দিয়ে তৈরি হয়। সে এককটার নাম তোমরা বলতে পারবে, অবশ্যই বলতে পারবে। সে এককের নাম হচ্ছে কোষ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো কোষ সম্পর্কিত প্রাথমিক বিষয়সমূহ। আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো করতে পারবে সেটি হচ্ছে কোষের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে বলতে পারবে, কোষতত্ত্ব বর্ণনা করতে পারবে, কোষের প্রকারভেদ আলোচনা করতে পারবে এবং একটি আদর্শ কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। আমাদের নির্ধারিত আলোচ্য বিষয়, আমরা বলেছিলাম যে কোষের প্রাথমিক বিষয়গুলোই আজকে আমরা জানব। তাহলে আমরা কোষের সংজ্ঞা সম্পর্কে জেনে নেই। কোষের সংজ্ঞা জানার আগে বিভিন্ন বিজ্ঞানী কোষ সম্পর্কে কি বলেছেন আমরা আগে সেটি দেখি। বিজ্ঞানী জ্যান ব্রাকেট 1961 সালে বলেছেন, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। একইভাবে ডি রবার্টিস উনি বলেছেন 1979-এ, তিনি বলেছেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। আর বিজ্ঞানী সেগভিজ বলেছেন, তোমরা এখানে যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ ওনার সংজ্ঞাটাতে বিজ্ঞানী সেগভিজের সংজ্ঞায় বিস্তারিত এসেছে, তাই আমি সেই সংজ্ঞাটি এখানে উল্লেখ করেছি। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে বা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তাহলে কি বললাম? কোষের সংজ্ঞা হলো কোষ জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তো এই কোষ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, কোষ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা। সাইটোলজি শব্দটির উৎপত্তি কোত্থেকে হয়েছে? দুটো গ্রিক শব্দ কাইটোস এবং লোগোস, এই দুটো শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে সাইটোলজি। কাইটোস শব্দের অর্থ হচ্ছে সেল বা ফাঁপা, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। শব্দের সমন্বয়ে উৎপত্তি লাভ করেছে সাইটোলজি, যার অর্থ হচ্ছে কোষবিদ্যা। জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, প্রকারভেদ, কোষের ভেতরের রাসায়নিক গঠন, বিভিন্ন উপাদান ইত্যাদি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা। সাইটোলজির জনক হচ্ছেন রবার্ট হুক, আর মডার্ন সাইটোলজির জনক হচ্ছেন সি জনসন। এখন আমরা জেনে নেই কোষ আবিষ্কারের ইতিকথা। কোষ সম্পর্কে প্রথম ধারণা দেন
জেসনার তিনি প্রোটিস্ট ধরনের জীব সম্পর্কে ধারণা দিয়েছেন, এগুলো প্রবর্ধনকারী যন্ত্রের সাহায্যে দেখেছেন। এরপর দুজন ভাই জে জ্যানসন এবং জেড জ্যানসন ভ্রাতৃদ্বয় অণুবীক্ষণ যন্ত্র তৈরি এবং বিভিন্ন ধরনের পতঙ্গ পর্যবেক্ষণ করেছেন, ধারণা দিয়েছেন। তারপরে বিজ্ঞানী গ্যালিলি তিনি পতঙ্গের অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পতঙ্গের চোখের গঠন পর্যবেক্ষণ করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী জেসনার 1658 সালে প্রথম ধারণা দিয়েছেন কোষ সম্পর্কে, আর জে জ্যানসন ও জেড জ্যানসন পতঙ্গ পর্যবেক্ষণ করেছেন 1650 সালে। আর 1610 সালে বিজ্ঞানী গ্যালিলি পতঙ্গের চোখের গঠন পর্যবেক্ষণ করেন। 1610 সালের পরে ম্যালপিজি প্রাণীকলার প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করেন অণুবীক্ষণ যন্ত্রে, এবং তিনি প্রস্থচ্ছেদের পর্যবেক্ষণ শেষে প্রতিটি প্রাণীকলার নাম দেন ইউট্রিকল। প্রতিটি প্রাণীকলার নাম দেন ইউট্রিকল। এই ইউট্রিকলকেই পরবর্তীতে বিজ্ঞানী রবার্ট হুক কোষ নামে আখ্যায়িত করেন 1665 সালে। তিনি 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক বোতলের ছিপি, কাঠের যে ছিপি আছে সেই ছিপিকে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে মৌমাছির বাসার মতো কিছু প্রকোষ্ঠ দেখতে পান, এবং সেই জন্য তিনি এর নাম দেন সেল, যার অর্থ হচ্ছে সেল শব্দটির লেটিন সেলুলার শব্দ থেকে উৎপত্তি। সেল শব্দটি লেটিন সেলুলার শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র কক্ষ বা সেল। তাহলে আমরা জানলাম কোষ আবিষ্কৃত হয়েছে কিভাবে এবং কোষের নামকরণ কে করেছেন। এবার আসি কোষ তত্ত্ব বা সেল থিওরি, এ সম্পর্কে আমরা জেনে নেই। কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলেছেন, তোমরা আগে জেনেছো। জে স্লেইডেন 1838 সালে এবং থিওডর সোয়ান 1839 সালে, এরপরে ভার্চু 1855 সালে কোষ সম্পর্কে তত্ত্ব দেন, এবং তিনজনের তত্ত্বকে একত্রিত করে যে তত্ত্ব আছে সেটিকে বলা হয় কোষতত্ত্ব বা সেল থিওরি। এই তত্ত্বের আলোচ্য বিষয় হলো কোষই হচ্ছে জীবের গঠনগত ও কার্যগত একক। কোষ হলো জীবের মৌলিক একক, কোষ হলো বংশগতির একক। চতুর্থ তত্ত্ব হচ্ছে সব কোষের উদ্ভব ঘটে পূর্বতন কোষের বিভাজনের মাধ্যমে। তার মানে একটা পুরাতন কোষের বিভাজনের মাধ্যমে অন্য কোষ। হ্যাঁ, এই চারটি হচ্ছে সেল থিওরির প্রতিপাদ্য বিষয়। এই চারটি তত্ত্ব থেকেই কিন্তু আমরা পরবর্তীতে বিজ্ঞানীগণ কোষের বৈশিষ্ট্য আর গবেষণার মাধ্যমে কোষের নির্ণয় করেছেন। সেই বৈশিষ্ট্যগুলোতে যেটা দেখা গেছে সেটি হচ্ছে আছে কোষের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোষ জীবের গঠনগত ও কার্যগত একক, সবগুলো কোষের জৈবনিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য, একটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক গুণ, তারপর কোষ থেকে কোষের সৃষ্টি হয়, এরপরে কোষের ভেতরের ডিএনএ ক্রোমোজোম অবস্থান করে নিউক্লিয়াসের ভেতরে, এবং সেই ক্রোমোজোমে যে ডিএনএ আছে সেই ডিএনএ চারিত্রিক রূপ ধারণ করে, কোষ সাড়া প্রদান করে, ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এবার আসি আমরা কোষের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি। কোষের প্রকারভেদ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কোষ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোক্যারিওটিক সেল, গ্রিক শব্দ প্রো এবং ক্যারিয়ন, এই দুটি শব্দের সমন্বয়ে প্রোক্যারিওটিক। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি আর ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিয়ন বা প্রোক্যারিওটিক সেলের অর্থ হচ্ছে যেই কোষে নিউক্লিয়াস আদি প্রকৃতির বা যেখানে সুগঠিত নিউক্লিয়াস নেই,
নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত নেই, শুধু নিউক্লিয়েট বস্তু আছে। যেই কোষে এই রকম নিউক্লিয় বস্তু আছে সেই কোষকে বলা হয় আদিকোষ। এবং এই ধরনের কোষে রাইবোজোমগুলো সাধারণত 70S প্রকৃতির হয়, 70S প্রকৃতির। আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল কাকে বলা হয়? প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, ইউ প্রকৃত, আর ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সুগঠিত যে কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম সবগুলো উপস্থিত থাকে যেই কোষের নিউক্লিয়াসে, সেই কোষকে বলা হয় প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। সব ধরনের উচ্চ শ্রেণীর জীবের কোষই হচ্ছে ইউক্যারিওটিক সেল। আর কিছু এককোষী অণুজীব আছে যেগুলো আদিকোষ। তো যেমন ব্যাকটেরিয়া এক ধরনের প্রোক্যারিওটিক সেল। আর উচ্চ শ্রেণীর সকল জীবের। এরপরে কাজের ভিত্তিতে, ধরনের জৈবনিক কাজের ভিত্তিতে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। যে কোষগুলো জীবের দেহ গঠনের কাজে অংশগ্রহণ করে তাকে বলা হয় দেহকোষ। এক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা গঠনকারী যত কোষ আছে, আর প্রাণীর ক্ষেত্রে হাত, পা, চোখ, কান ইত্যাদি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকারী কোষগুলো হচ্ছে। আর জনন কোষ হচ্ছে যে কোষগুলো জনন কাজে অংশগ্রহণ করে তাকে বলা হয় জনন কোষ। তাহলে জনন কাজে অংশগ্রহণ করে কোন কোষগুলো সেটা আমরা জানি, সাধারণত গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু যারা জনন কাজে অংশগ্রহণ করে এই ডিম্বাণুকে বলা হয় জনন। এরপরে ক্রোমোজোমের ভিত্তিতে, ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষ দু প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ আর একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ কাকে বলা হয়? যে সকল কোষে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম এক প্রস্থ, n সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, কয়েক কালারের ফিতার একটা গুচ্ছ, সেখানে লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের ফিতা আছে। তো সেখানে লাল ফিতাও একটা, সবুজ ফিতাও একটা, হলুদ ফিতাও একটা, সেই গুচ্ছে আমরা পুরো ক্রোমোজোমগুলোকে যদি একটা গুচ্ছ হিসেবে ধরি এবং বা একটা সেট, সব ক্রোমোজোম মিলিয়ে একটা সেট, এবং সেই সেটে প্রত্যেকটা একটা করে থাকবে, এক প্রস্থ ক্রোমোজোম। আর ডিপ্লয়েড কোষগুলোতে দ্বিপ্রস্থ ক্রোমোজোম, সেজন্য এখানে বলা হয় 2n সংখ্যক ক্রোমোজোমে গঠিত কোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ। সাধারণত উচ্চ শ্রেণীর জনন কোষগুলো থাকে হ্যাপ্লয়েড, শুক্রাণু ডিম্বাণুগুলো, আর দেহ কোষগুলো থাকে ডিপ্লয়েড প্রকৃতির। এককোষ ব্যতিক্রম হচ্ছে এককোষী। আমরা কোষের প্রকারভেদ সম্পর্কে জানলাম। নিউক্লিয়াসের ভিত্তিতে দুই প্রকার, কাজের ভিত্তিতে দুই প্রকার, এবং ক্রোমোজোম। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করে, অর্থাৎ জীবের উপর নির্ভর করে দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদের দেহ গঠনকারী কোষকে উদ্ভিদ কোষ, আর প্রাণীর দেহ গঠনকারী কোষ বলা হয় প্রাণী কোষ। এবার আমরা কোষের আয়তন সম্পর্কে আলোচনা করব। কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই। সাধারণত কোষের আয়তন 5 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। সর্বাপেক্ষা ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমার কোষ। আর বড় আয়তনের প্রাণী কোষ হচ্ছে ওট পাখির ডিম, এর আয়তন হচ্ছে 170 মিলিমিটার থেকে 135 মিলিমিটার। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া শৈবালের কোষ। আর মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে লিম্ফোসাইট। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ, যার দৈর্ঘ্য হচ্ছে 90 সেন্টিমিটার থেকে 1 মিটার। কোষের সংখ্যা কেমন হতে পারে? এককোষী জীব যারা, তাদের কোষ তো মাত্র একটাই হবে। আর বহুকোষী জীব যারা, তাদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর বহুকোষী জীবের কোষের সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার হতে পারে। উচ্চ শ্রেণী বহুকোষী জীবের ক্ষেত্রে কোষের সংখ্যা কয়েক লাখ থেকে কয়েক কোটি হতে পারে। মানবদেহে সংখ্যা 100 ট্রিলিয়ন।
কোষ পরিমাপের বিভিন্ন একক আছে, মাইক্রন, মিলিমাইক্রন, অ্যাংস্ট্রম, এগুলো কোষ পরিমাপের একক। মাইক্রনকে বর্তমানে মাইক্রোমিটার বলা হয়, আর মিলিমাইক্রনকে ন্যানোমিটার হিসেবে। এবার আমরা দেখি কোষের গঠন। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল, আর একটা হচ্ছে প্রাণী কোষ বা এনিমেল সেল। একটা আদর্শ কোষ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে উদ্ভিদ কোষই চিন্তা করতে হবে, যেহেতু উদ্ভিদ কোষে প্রাণী কোষের চেয়ে বহিরাবরণ একটা বেশি। সেজন্য সমস্ত উপাদানকে চিন্তা করে যে কোষ কল্পনা করা হয় সেটাকেই বলা হয় আদর্শ কোষ। তো একটা আদর্শ কোষের গঠনের মধ্যে কি কি আছে আমরা সেটা দেখি। সেই সাথে আমরা একই সাথে এখানে দেখে নিব উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য কি কি হতে পারে। তো একটা আদর্শ কোষের সর্ববাইরের স্তরটা হচ্ছে অর্থাৎ উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ প্রাচীর। আর তার ভেতরে যে আবরণটা আছে সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। তো এখানে আমরা একটি কোষের উপাদানগুলোকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল মেমব্রেন, একটা হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে অবস্থিত পুরো উপাদানগুলোকে একসাথে আমরা বলতে পারি প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টে কি কি আছে? প্রোটোপ্লাস্টের ভেতরে আছে প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজমীয় উপাদানগুলো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর ভেতরে আছে তরল, অর্ধতরল, অর্ধস্বচ্ছ ঘন মাতৃকা, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এর ভিতরে বিভিন্ন অঙ্গাণুগুলো, দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে নির্জীব বস্তু। তো সজীব বস্তু যেগুলো সেগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি, আর নির্জীব বস্তুগুলো দেখা যাচ্ছে না। সজীব বস্তুগুলোর মধ্যে এখানে আছে তোমার ক্লোরোপ্লাস্ট, তারপরে আছে মাইটোকন্ড্রিয়া, এরপরে আছে অ্যামাইলোপ্লাস্ট, এরপরে আছে গলজি বস্তু, তারপরে আছে মাইক্রোটিউবিউলস, এরপরে কোষের প্রাণ নিউক্লিয়াসের আবার চারটা উপাদান, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং এখানে ভেতরে থাকে ক্রোমোজোম। তারপরে সেই সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ যেটাতে রাইবোজোম থাকে না, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাতে রাইবোজোম থাকে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এছাড়া রাইবোজোম দানা আলাদা আছে রাইবোজোম। একইভাবে প্রাণী কোষেও কিন্তু এই উপাদানগুলো আছে, শুধু বাইরের কোষ প্রাচীরটা নাই, আর ভেতরে প্রাণী কোষে এই ভেকুয়েল বা কোষ গহ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে ছোট ছোট বিক্ষিপ্ত আকারে থাকে, অথবা না থাকে না। তো প্রাণী কোষে যেহেতু কোষ গহ্বর থাকে না, সেই জন্য দেখো নিউক্লিয়াসটা কোষের মাঝামাঝি অবস্থান করে, আর উদ্ভিদ কোষে যেহেতু কোষ গহ্বর থাকে সেই জন্য নিউক্লিয়াসটা কোষের এক প্রান্তে অবস্থান করে। অন্যদিকে প্রাণী কোষে বাকি উপাদানগুলো আছে, কিন্তু আমরা একটা জিনিস এখানে বেশি দেখছি যেটা উদ্ভিদ কোষে দেখিনি, সেটা হচ্ছে লাইসোজোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নাই। আর আরেকটা আছে সেন্ট্রোজোম, লাইসোজোম না, সেন্ট্রোজোমটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল অবস্থান করে সেন্ট্রোজোমের ভেতরে। এই সেন্ট্রিওলগুলো উদ্ভিদ কোষে থাকে না। বাকি সমস্ত উপাদান একই। এখানে উদ্ভিদ কোষে আমরা একটা জিনিস দেখেছি, ক্লোরোপ্লাস্ট ছিল, প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নেই। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে প্লাস্টিড না। আর এছাড়া কোষের ভেতরের যে নির্জীব, আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি এগুলো সবই হচ্ছে সজীব উপাদান। আর নির্জীব বস্তুগুলো তিন ধরনের, একটা হচ্ছে তোমার সঞ্চিত পদার্থ, আর একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থ হচ্ছে পিগমেন্ট, এরপরে হরমোন, এনজাইম ইত্যাদি। এরপরে বর্জ্য পদার্থ আছে রেজিন, টেনিন, গাম, লেটেক্স ইত্যাদি হচ্ছে বর্জ্য পদার্থ।
এই বিষয়গুলো ছিল একটি আদর্শ কোষের উপাদান। আমি আবার একটু রিভাইজ করছি। একটি আদর্শ কোষকে আমরা প্রধানত দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা সেল মেমব্রেন বা কোষপ্রাচীর, আর একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের উপাদানগুলোকে আবার আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সজীব উপাদান আর একটা হচ্ছে নির্জীব উপাদান। সজীব উপাদানের মধ্যে আছে কোষ আবরণী বা কোষ ঝিল্লি, কোষ সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর নিউক্লিয়াস। অন্যদিকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি সেটা আগেই বলেছি। আর অন্যদিকে নির্জীব কোষ প্রাচীরও কিন্তু নির্জীব, সেটা আমরা যেহেতু আলাদা ভাবে সেজন্য বা বলেছি, সেজন্য বাকি নির্জীব বস্তুগুলো হচ্ছে নির্জীব অংশ, আর অন্যগুলো হচ্ছে পদার্থ, নিঃসৃত পদার্থ। এই আলোচনা থেকে আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, তো এর বৈশিষ্ট্যগুলো তাই নোট করবে এবং একটি আদর্শ কোষের বিভিন্ন অংশকে ছকে খাতায় উপস্থাপন করবে। ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।